পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বিজেপির প্রধান নেতা নরেন্দ্র মোদী। ভারতের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, শিক্ষক শ্রেণী, ঊর্ধ্বতন প্রাক্তন আমলারা, বুদ্ধিজীবীরা বারবার বলার চেষ্টা করছেন মোদী আসলে ঘৃণা ছড়াচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার আর বাংলাদেশকে কিছুই করতে হবে না, কারণ এবার স্বয়ং ভারতের লোকে মোদীকে টেনে হেঁচড়ে গদি থেকে নামাচ্ছেন। হ্যাঁ দর্শক, অবশেষে কিন্তু পদত্যাগ করছেন নরেন্দ্র মোদী। হাসিনাকে সহযোগিতা করতে গিয়ে কিন্তু এবার হাসিনার পথে হাঁটতে হলো নরেন্দ্র মোদীকে। হ্যাঁ দর্শক, দেশের কোটি কোটি জনতার আন্দোলনের মুখে কিন্তু এবার পদত্যাগ করছেন নরেন্দ্র মোদী। হ্যাঁ দর্শক, এই বিষয়টির বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। নরেন্দ্র মোদী ভারতের মসনদে বসার সময় বেশ আলোচিত ছিল নেইবারহুড ফার্স্ট নীতি, যার মূল কথা ভৌগোলিকভাবে যারা দূরে তাদের চেয়ে নিকটতম প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ককে ভারত বেশি গুরুত্ব দেবে। কিন্তু ভারতের সম্পর্ক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একদমই ভালো নয়। বলা হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে ভারতের একের পর এক শত্রুতে পরিণত হয়েছে প্রতিবেশী দেশগুলো। প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপের সঙ্গে মোদী সরকার তথা ভারতের সম্পর্ক তেমন একটা সুখকর নয়। এর মধ্যে বাংলাদেশে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও ভারতের আশ্রয়দান সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে চরম বৈরী সম্পর্ক যাচ্ছে বাংলাদেশের সঙ্গে। তবে এ নিয়ে ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। সচেতন ভারতীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। জনগণের চোখে না দেখে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখেছিল ভারত। বাংলাদেশের একটি জাতীয় দৈনিক জানায়, পর্যবেক্ষকরা বলছেন পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত যার সঙ্গে কোনো প্রতিবেশী সম্পর্ক ভালো নেই। প্রতিবেশী দেশে নগ্ন হস্তক্ষেপ, অসম্মান ইত্যাদির কারণে একে একে সকল প্রতিবেশীকে খেপিয়ে তুলেছে দেশটি। ফলে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে ভারত থেকে। বিশ্বায়নের যুগে দিল্লিকে পাশ কাটিয়ে যুক্ত হয়েছে নতুন বলয়ে। দিন শেষে এতে ক্ষতি হচ্ছে ভারতেরই। মোদীর নেতৃত্বে ভারত সরকার শুধু বাংলাদেশে নয়, বেশিরভাগ প্রতিবেশী দেশের ক্ষেত্রে এমন অবস্থানে রয়েছে। আর এর কারণে অনেক সময় দুর্ভাগ্যজনক পরিণতি ডেকে এনেছে বলে মনে করছেন সমালোচকরা। পাশাপাশি নরেন্দ্র মোদীর দল বিজেপির উগ্র হিন্দুত্ববাদী আচরণ ও হিন্দু রাষ্ট্র কায়েমের এজেন্ডা ভারতকে বন্ধুহীন করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলেও মন্তব্য সমালোচকদের। এদিকে সাম্প্রতিক বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিবদমান ইস্যুতে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভারতীয় কলামিস্ট, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, অ্যাক্টিভিস্টদের খোদ ভারতের একচোখা নীতির সমালোচনা করতে দেখা গেছে। সিনিয়র সাংবাদিক ও দা হিন্দুর কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার বলেন, নিজের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়টা ভারতের পক্ষে কখনোই সহজ ছিল না। গত 10 বছরে সরকার নেইবারহুড ফার্স্টের কথা বলেছে ঠিকই, কিন্তু তা নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সম্প্রতি কলকাতা টিভির এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল সামাজিক, আত্মিক ও সাংস্কৃতিক। পাকিস্তান আর চীন বাদ দিলে তাদের সব প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। প্রতিটা প্রতিবেশী দেশের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক খুবই খারাপ বলেও বলা হয় প্রতিবেদনে। সম্প্রতি ভারত কেমন প্রতিবেশী শীর্ষক ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে ভারতীয় লেখক ও সাংবাদিক অর্ক ভাদুরী বলেন, তাদেরকে অবশ্যই বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা তাদের জন্য যে সুবিধাজনক হবে না এটা নিঃসন্দেহে বলা যায়। বাংলাদেশে সম্প্রতি একটি গণ অভ্যুত্থান হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে। এই বাস্তবতা তাদের মেনে নিতে হবে। এ সময় শেখ হাসিনাকে ভারতের জন্য গলার কাটা বলেও মন্তব্য করেন অর্ক ভাদুরী। এদিকে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট। আবার নরেন্দ্র মোদী নিজে তার প্রথম সফর 2014 সালে নেপালে, পরে 2015 সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কায়, কিন্তু তখনকার মোদীকে দেওয়া উষ্ণ অভ্যর্থনা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি ভারত। উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও। 2020 সালে নেপালের প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন নেপালের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের, যে ভুটান সামরিক, বৈদেশিক ও অর্থনৈতিক বিষয়ে ভারতের উপর নির্ভরশীল, তাদের সঙ্গেও সম্পর্ক খারাপ ভারতের। আফগানিস্তান ও মিয়ানমারে যে দুটি সরকার এখন ক্ষমতায়, তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো একথা বলা চলে না। তালেবানের সঙ্গে ভারতের পূর্ণ কূটনৈতিক সম্পর্কই স্থাপিত হয়নি এখনো। ভারত এর চারপাশের প্রতিবেশীদের প্রতি বিভিন্ন ইস্যুতে গুজব ও মিথ্যে প্রচারণা চালাতে ওস্তাদ।
সংস্থাগুলো ভারতের মাধ্যমে প্রচার হওয়া বিভিন্ন সংবাদ, ছবি ও ভিডিওগুলো পাশাপাশি সাজিয়ে সত্যিটা প্রকাশ করে ভারতের তথ্য প্রচার জালিয়াতির খবর প্রকাশ করছে। রাজনীতি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মোদী সরকার তাদের হিন্দুত্ববাদী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে নিজেদের বহু মতাদর্শী রাষ্ট্রের ভাবটাকে নষ্ট করছে। ফলে ভারতের উদারপন্থী মানবতাবাদী মানুষগুলো মোদী সরকারের উপর যার পর নাই রুষ্ট। ভারতের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, শিক্ষক শ্রেণী, ঊর্ধ্বতন প্রাক্তন আমলারা, বুদ্ধিজীবীরা বারবার বলার চেষ্টা করছেন মোদী আসলে ঘৃণা ছড়াচ্ছে। বাংলাদেশ থেকে নানা প্রয়োজনে মানুষ ভারতে এসে কাজ করে যায়, ফলে তাদের অর্থনীতির চাকা সচল থাকে। তাছাড়া ভারত, বাংলাদেশ, পাকিস্তান একটি বৃহৎ অঞ্চল, যেখানে নানা পক্ষের স্বার্থ ন্যায়ভিত্তিক থাকলে বেশি লাভবান হয় ভারতই। এরপরও হিংসা ও ঘৃণা ছড়ানো কেন হচ্ছে? মোদীর কাছে তার জবাব চাইছেন তারা। এমন অবস্থায় ভারতের প্রতি বহুমুখী চাপও তৈরি হচ্ছে। ফলে ভারতের চারপাশে থাকা প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে একরকম নিষেধাজ্ঞাতেই যেন পড়তে যাচ্ছে ভারত ভূখণ্ডটি। বিশ্লেষকদের মতে রাজনীতি এবং কূটনীতির রসায়ন স্বতন্ত্র। আদানি সহ নানা ইস্যুতে আমেরিকার সাথে ভারতের সম্পর্কের ফাটল ধরেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভ করার পর ভারত যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, গত কয়েকদিন ট্রাম্পের ভারত বিরোধী বক্তব্যে সেই উচ্ছ্বাস অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে। বাংলাদেশ, চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র নিয়ে ভারত মূলত চতুর্মুখী চাপে আছে। স্বৈরাচারী হাসিনার পতন তথা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতের কোনো শীর্ষ কূটনীতিক ঢাকায় এসে বৈঠক করলেন। যদিও 5 আগস্টের পর গত 4 মাসে দুদেশের 3টি টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে, তবে এমন উচ্চ পর্যায়ের বৈঠক আর হয়নি। গত রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক অনুষ্ঠানে বলেছেন, 5 আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের একটি গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার। সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের রিজার্ভেশনের কারণে আঞ্চলিক সহযোগিতা ছিল না। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল, রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে না। সার্কের মাধ্যমে সেটা করা যেতে পারে। এছাড়া ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও চান সার্কের কার্যক্রম শুরু হোক। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি আমরা অর্থাৎ ঢাকা দিল্লি স্বাভাবিক সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছি, আর এফওসি হবে সেদিকে এগোনোর প্রথম পদক্ষেপ। এফওসির মধ্য দিয়ে ঢাকা ও নয়াদিল্লি সম্পূর্ণ স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধারে বাস্তবসম্মতভাবেই এগিয়ে যেতে পারে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফর নিয়ে চলতি মাসের শুরু থেকেই বাংলাদেশ ও ভারতে আলোচনা বেশ তুঙ্গে ছিল। এর আগে দুই দেশের উচ্চ পর্যায়ের বহু কর্মকর্তা পারস্পরিক সফর করেছেন, কিন্তু কোন সফর নিয়ে এত আলোচনা, সমালোচনা, পর্যালোচনা দেখা যায়নি। এবার বিক্রম মিশ্রির সফর নিয়ে এত জল্পনা কল্পনার অন্যতম কারণ দুই দেশের সম্পর্কের অব্যাহত অবনতি। বলার অপেক্ষা রাখে না, গত 53 বছরে বাংলাদেশ ভারতের সম্পর্কের পারদ কখনোই এতটা তুঙ্গে ওঠেনি। গত 5 আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, কিন্তু হাতে গোনা কয়েকটা ঘটনাকে ভারতীয় মিডিয়া হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বলে মিথ্যা তথ্য দিয়ে ফলাও করে প্রচার করতে থাকে। গত কয়েক মাসে একই ইস্যুতে মিথ্যা খবর প্রচারের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এমনকি এসব মিথ্যা খবর নিয়ে ভারতের ক্ষমতাসীন দল ও বিরোধী দলের নেতাদেরকেও সরব হতে দেখা যায়, যেগুলো ফ্যাক্ট চেকে ইতোমধ্যে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতের অব্যাহত অভিযোগের প্রেক্ষিতে ডক্টর ইউনূস বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এসে পরিস্থিতি দেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু মোদী সেই আহ্বানে সাড়া দেননি। তবে গত 4 মাসে দুদেশের মধ্যে 3টি টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে, কিন্তু সম্পর্কের উন্নতি হয়নি। এর মধ্যে গত 26 নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে আদালতে তোলে পুলিশ। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, তারা বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এরপর বাংলাদেশে ভারতের পতাকা অবমাননার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়েও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভারতে। পশ্চিমবঙ্গের কয়েকটি হাসপাতাল ও চিকিৎসকেরা বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা করবেন না বলে ঘোষণা দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 2 ডিসেম্বর বিধানসভার অধিবেশনে বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। এজন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। এছাড়া আগরতলায় বাংলাদেশের মিশনে গত 2 ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালায়। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানায় ঢাকা। এসব ঘটনায় দুই দেশের মানুষের মধ্যেই তীব্র ভারত বিদ্বেষ ও বাংলাদেশ বিদ্বেষ চরম আকার ধারণ করেছে। অবনতি হয়েছে কূটনৈতিক সম্পর্কেরও। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক করতে অনুরোধ করেছিল ঢাকা।
কিন্তু দিল্লি ওই অনুরোধে সাড়া দেয়নি। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, চতুর্মুখী চাপের কারণেই ভারত মূলত কোণঠাসা হয়ে পড়েছে। বিশেষ করে ইউনূস সরকারকে যুক্তরাষ্ট্রের সমর্থন, চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের গতিতে অনেকটাই একা হয়ে পড়ছে ভারত। সেই চাপ থেকে মুক্ত হতেই ভারত এফওসির মাধ্যমে আলোচনার দরজা উন্মুক্ত করার প্রাথমিক পদক্ষেপ শুরু করতে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে স্থানীয় এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না, তবে বাংলাদেশ সীমান্তে যদি কেউ আগুন লাগায় তবে বিহার, উড়িষ্যাও রক্ষা পাবে না। আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর ইমতিয়াজ আহমেদ বলেন, এই মুহূর্তে বেশ কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এর মধ্যে ভারতের মিডিয়া যে নিউজ দিচ্ছে সেটা কিভাবে থামানো যায়। প্রয়োজন হলে ভারতের মিডিয়া টিম বাংলাদেশে আসতে পারে, সেটা পররাষ্ট্র সচিবের সঙ্গে না হলেও আলাদাভাবে আসতে পারে, সেই সুযোগটা তৈরি করা। তাহলে যে নেতিবাচক খবর হচ্ছে সেটা হয়তো থামবে। প্রফেসর ইমতিয়াজ বলেন, দুই দেশের উচ্চ পর্যায়ের মধ্যে যদি কথাবার্তা শুরু হয় তাহলে দুই দেশই বুঝতে পারবে কোথায় কাজ করা প্রয়োজন। এটা ভারতের জন্যই দরকার, কারণ তাদের বুঝতে হবে জনগণের যে আকাঙ্ক্ষা, যেটা গত কয়েক বছর ধরে প্রতিফলন হয়নি, আবার তাদের দিক থেকে যে সমালোচনাটা আছে সংখ্যালঘু নিয়ে, সেটাও অ্যাড্রেস করা যেতে পারে। আসলে আলোচনা হলেই সমস্যার সমাধান সম্ভব। এর আগে গত মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেন, কোন নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। আমরা আমাদের আলোচনা চলমান রাখব। আমাদের পরস্পর নির্ভরতার বিষয় রয়েছে, যেটি দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে অকার্যকর হিসেবে প্রমাণের জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছে। তাদের নিজের দেশে 1947 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কত সংখ্যালঘু নির্যাতন হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সে হিসাব তারা রাখে না। মনে পড়ে যখন সংখ্যালঘু রমণীকে প্রকাশ্য দিবালোকে বিবস্ত্র করে গণধর্ষণ করে হত্যা করা হয়, সারা বিশ্ব যার প্রতিবাদে সরব হয়ে ওঠে, তখন প্রগতিবাদী ওই দাদা বাবুরা, একেবারে বাবু বাচ্চা সুবোধ, তারা যখন দেশের হাজার বছরের প্রাচীন স্থাপনাগুলোকে তাদের উপাসনালয়ের ওপর নির্মিত বলে দাবি করেন, তখন সংখ্যালঘু অধিকার, সামাজিক সুরক্ষা এসব কেবল বাত কি বাত হয়ে যায়। একই সাথে কানাডায় যখন দাদা বাবুদের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়, তখনও প্রগতিবাদীরা চুপ। তো দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শুনে আপনার কি মনে হয়েছে? নরেন্দ্র মোদী কি অতি শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।